আর আপনাদের কত পৃষ্ঠার রিপোর্ট এবং সুপারিশ সংখ্যা কত? এখনো এটা বলতে পারছি না, কারণ এখনো কিছু অংশ চূড়ান্ত হয়নি। সো সেটা চূড়ান্ত করে তারপর পৃষ্ঠা সংখ্যা কমতেও পারে, বাড়তেও পারে। আচ্ছা, এমনিতে সংখ্যা নাই হলেও কি কোন কোন ধরনের সুপারিশ, মানে সুপারিশগুলো কি কি হতে পারে এবং কোন কোন টাইপের সুপারিশ? আমাদের মূলত আমরা যে বিষয়গুলোর উপরে জোর দিচ্ছি তার একটি হচ্ছে যে গণমাধ্যমে যাতে একটা সুষ্ঠু, সুস্থ, প্রতিযোগিতামূলক পরিবেশ থাকে, পরিবেশ তৈরি হয়। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো যাতে মানুষের কথা বলে, জনস্বার্থকে প্রাধান্য দেয়, ব্যক্তি, গোষ্ঠী, পরিবার, দল, ব্যবসা এগুলোর স্বার্থ প্রধান নয়, জনস্বার্থই প্রধান হতে হবে। তো সেটা কিভাবে নিশ্চিত করা যায় সেগুলোর কিছু সম্ভাব্য পথ আমরা বলবো, এবং সেই সম্ভাব্য পথগুলো আসলে আমাদের আবিষ্কার না। বিভিন্ন দেশে যেগুলো উত্তম চর্চা আমরা দেখছি ভালোভাবে কাজ করছে, সফল হয়েছে, সেরকম চর্চা থেকে আমরা শিক্ষা নিয়ে কিছু কিছু পরিবর্তনের কথা বলবো। এবং তার মাধ্যমে আমরা আশা করি যে গণতন্ত্র এবং আইনের শাসনের জন্য উপযুক্ত ভূমিকা রাখতে সক্ষম এরকম গণমাধ্যম বাংলাদেশে আবারও কাজ করতে পারবে, কাজ করবে। আপনি অনেকগুলো সুপারিশ করছেন, যেটা আমরা বুঝলাম। সেক্ষেত্রে আসলে একটা বা দুইটা গুরুত্বপূর্ণ সুপারিশ বলতে পারবেন যে একেবারে আপনাদের কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? সবচাইতে গুরুত্বপূর্ণ মালিকানার প্রশ্ন, কারণ এই গণমাধ্যমে এখন কালো টাকা ঢুকেছে। এই গণমাধ্যমে ব্যবসায়িক স্বার্থ, রাজনীতির প্রশ্ন এগুলো প্রাধান্য পাচ্ছে, জনগণের স্বার্থ প্রাধান্য পায় না, অধিকাংশ ক্ষেত্রেই তাই। তো সুতরাং সেই মালিকানার প্রশ্নটা কিভাবে এখানে স্বচ্ছতা আনা যায়, মালিকদের জবাবদিহিতার প্রশ্ন আসে, কিভাবে এখান থেকে এই গণমাধ্যমকে কালো টাকা মুক্ত করা যায়, সেগুলোর বিষয়ে আমাদের পরামর্শ থাকবে। আপনার গণমাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমরা যারা আছি আমাদের কাজ করতে গিয়ে দেখছি যে আসলে আমরা অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগি। সেটা চাকরির ক্ষেত্রে হোক, আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে হোক, এবং চাকরি শেষে আমি চলে যাওয়ার ক্ষেত্রে হোক, যে আসলে আমাদের গণমাধ্যম কর্মীরা অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগি। সেই নিরাপত্তাহীনতার যে ঝুঁকিটা, এটা দূরকরণের ব্যাপারে আপনার কোনো সুপারিশ? নিরাপত্তাহীনতার যেটা প্রশ্ন, সেটা অনেক দিক থেকেই বিবেচনার বিষয়। একটা হলো আর্থিক নিরাপত্তার প্রশ্ন। একটা সাংবাদিকের রুটি রুজি, তার মাথার গোজার ঠাঁই, তার জীবনযাপনের নিশ্চয়তা, সেটার একটা বিষয় আছে। এবং দেখা যাচ্ছে যে গণমাধ্যমে সুস্থ পরিবেশ না থাকায় এবং দেশে বেকারত্বের পরিমাণ বেশি হওয়ায় কোনো ধরনের সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণের প্রশ্ন নেই, যাকে খুশি তাকে নিয়োগ দেওয়া যায়, এবং যত কম খুশি তত কম বেতনে নিয়োগ দেওয়া যায়। কোনো ধরনের চাকরির নিরাপত্তা বা গ্যারান্টি ছাড়াই মানুষকে নিয়োগ দেওয়া যায় সাংবাদিকের পরিচয়ে। সে কারণে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সাংবাদিকদের বেতন ভাতা এবং চাকরির নিরাপত্তাহীনতা একটা আছে। আবার অন্য নিরাপত্তাহীনতার যদি কথা বলেন, তাহলে সেখানে রাজনৈতিক দলাদলির কারণে টার্গেট হয় সাংবাদিকরা, আবার ব্যক্তি স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ, নানা ধরনের দ্বন্দ্ব, এলাকায় প্রাধান্য বিস্তার, ক্ষমতার দ্বন্দ্ব ইত্যাদি নানা কিছু, সব কিছুতেই সাংবাদিকরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়, হামলার লক্ষ্যবস্তুতে। তো সেক্ষেত্রে শারীরিক হামলার একটা ঝুঁকি থাকে। আবার আইনি দিক থেকেও আইন অপপ্রয়োগের ব্যাপার থাকে। প্রশাসন, ক্ষমতাবান ব্যক্তিরা তারা আইন অপপ্রয়োগ করে, অপব্যবহার করে সাংবাদিকদের শিক্ষা দেওয়ার চেষ্টা করে। কিছু হইলে মানহানির মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়। এর আগে আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার নিরাপত্তা আইন, এগুলো নিয়ে নানা ধরনের অপপ্রয়োগ হয়েছে, সাংবাদিকরা ভোগান্তির শিকার হয়েছে। সব দিকেই আমাদের কিভাবে আমরা নিজেদেরকে সুরক্ষা পেতে পারি পেশাগত কাজের জন্য, অন্য কিছু নয়। আমি রাজনীতি করতে যে মার খেলাম কিংবা মামলার শিকার হলাম সেটা নয়। আমি আমার পেশাগত কাজ করার জন্য, সাংবাদিকতার জন্য কাজ করতে যে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেরকম একটা ব্যবস্থার কথা আমাদের ভাবতে হবে এবং সেরকম সুপারিশ আমরা করব। আপনি একটা কথা বললেন যে আসলে যে কাউকে যে কোনো সময় নিয়োগ দেওয়া যায়, এবং আমরাও দেখছি আমাদের পেশায় কোনো যোগ্যতার মাপকাঠি নেই। মানে অনেক উচ্চ শিক্ষিত আছে, আবার অনেকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোশ্চেনও আছে। আমাদের গণমাধ্যমে প্রবেশের যে কোনো মিনিমাম যোগ্যতার কথা বা ক্রাইটেরিয়া চিন্তা করছি। এই দাবিটা সারা দেশ থেকেই এসেছে এবং এই দাবি তো উপেক্ষা করার না। বিশেষ করে এখন যে বাস্তবতা,
তাতে হচ্ছে শত শত অনলাইন বললে কম বলা হবে, হাজার হাজার অনলাইন পোর্টাল যারা নিজেদেরকে সংবাদ পোর্টাল, নিউজ পোর্টাল হিসেবে দাবি করে, তারা তৎপর হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে অনেকে আছে যারা নিয়মিত লোক, দক্ষ প্রশিক্ষিত লোক পায় না, তারাও নিয়োগ করছে অনেককে, এবং সেই ক্ষেত্রে ওই শিক্ষানবিশ পিরিয়ড, সেখানে অন্য কোনো যোগ্যতা দেখা হয় না। সংবাদপত্রের ক্ষেত্রেও তাই, কাজ শিখে নাও এসে, এভাবে অনেককে নিয়োগ দেওয়া হয়, এবং অতীতেও তাই ছিল। কিন্তু মানুষ এসে কাজে যোগ দিয়ে কাজ শিখে নিত, সেই ধারাটা এখনো আছে। তো এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য আনার প্রশ্ন নিশ্চয়ই আছে, এবং সেজন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বিবেচনায় নিয়ে একটা সুপারিশ নিশ্চয়ই করতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠান আছে প্রেস কাউন্সিল। আমরা 2-3 বছর পর দেখি যে অমুককে প্রেস কাউন্সিল চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, অমুক নিয়োগ করা হয়েছে। এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, কারণ তারা যে কি কাজ করে কি করে না, হয়তো দুই একজন অভিযোগ করে এবং অনেকে ভুক্তভোগীরা অভিযোগ করে ভালো ফল না পেয়ে পরে হয়তো আইনের আশ্রয় নেয়। আসলে প্রেস কাউন্সিলকে অ্যাক্টিভ করার ব্যাপারে আপনাদের কোনো সুপারিশ আছে? প্রেস কাউন্সিলকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রেস কাউন্সিল তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আপনি বললেন যে বোঝা যায় না তারা কি কাজ করে। মানুষও প্রেস কাউন্সিল সম্পর্কে সবাই খুব একটা সচেতন না, বা প্রেস কাউন্সিলে আস্থা রাখতে পারে না। ফলে মানুষ যদি দুর্ভোগের শিকার হয়, ভোগান্তির শিকার হয়, মনে করে প্রেস ক্লাবে গেলে, প্রেস কাউন্সিলে গেলে কোনো প্রতিকার পাবো না, সরাসরি মামলা করে ফেলে। প্রেস কাউন্সিলের যেহেতু কার্যকারিতা নাই বা কার্যকর প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে পারেনি, সে কারণে আমাদেরকে এটা সম্পর্কে নতুন ভাবনা চিন্তা করতে হচ্ছে। আবার অন্য দিকে দেখেন আপনি, প্রেস কাউন্সিল শুধু সংবাদপত্র এবং নিউজ এজেন্সিগুলো, বার্তা সংস্থার জন্যে গঠিত হয়েছিল যখন আইনটা হয়েছিল, কিন্তু এখন তো টেলিভিশন একটা বিরাট শিল্প হিসাবে দাঁড়িয়ে গেছে, এবং টেলিভিশনের সাংবাদিক সংখ্যা প্রচুর, অনলাইনের সাংবাদিক সংখ্যা প্রচুর। তো এদেরকেও তো এক ধরনের নিয়ন্ত্রণ বা এক ধরনের তদারকির মধ্যে আনতে হবে, জবাবদিহির মধ্যে আনতে হবে। সরকার সেদিক থেকে এর আগে প্রস্তাব করেছিল যে তারা একটা সম্প্রচার কমিশন করবে, যে সম্প্রচার কমিশন টেলিভিশন এবং অনলাইনের সাংবাদিকদের বিষয়ে তদারকির দায়িত্ব পালন করবে, ক্ষমতা তাদের উপরে থাকবে। এখন আমাদেরকে ভাবতে হবে এই দুইটার সমন্বয় করে কিছু করা যায় কিনা। সেক্ষেত্রে কি আপনারা প্রেস কাউন্সিলের বাদ দিয়ে নতুন কিছু বিকল্প ভাবছেন? অপেক্ষা করুন, আমরা দেব একটা কিছু সুপারিশ এই বিষয়ে আমরা দেব। আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের প্রশিক্ষণ পিআই, এবং সাথে আমাদের গণমাধ্যম ইনস্টিটিউট আছে, তারপরে চলচ্চিত্র ইনস্টিটিউট আছে। এই ব্যাপারে আপনাদের কোনো আলাদা সুপারিশ থাকছে? অবশ্যই, কারণ প্রশিক্ষণের দিক থেকে সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে এই দুটো প্রতিষ্ঠান, বিশেষ করে পিআইবি এবং নিমকো, এই দুটো প্রতিষ্ঠানের কাজ অনেক, তারা অনেক কিছু করে, কিন্তু সেটা কাজের জন্য হয় কিনা সেটা একটা প্রশ্ন। বিশেষ করে তারা কখনো চাহিদাটা যাচাই করে দেখেনি যে আমাদের সংবাদপত্রে কিংবা টেলিভিশনে কোন ধরনের স্কিলের ঘাটতি আছে, দক্ষতার ঘাটতি আছে। সেই দক্ষতার ঘাটতিটা জানলেই না সেই ধরনের প্রশিক্ষণ দিতে পারবে। এরা শুধুমাত্র ফাউন্ডেশন ট্রেনিং দেয়। শুরুতে যারা আসছে শিক্ষানবিশ থেকে কিংবা কেবল জুনিয়র রিপোর্টার হিসেবে জয়েন করেছেন, সাব এডিটর হিসেবে জয়েন করেছেন, তাদের প্রশিক্ষণ দেয়, কিন্তু প্রশিক্ষণের পরিধি বাড়ানো দরকার। এবং এখন গণমাধ্যমে যে রূপান্তর চলছে, সেই রূপান্তরের সাথে তাল মেলানোর জন্য দক্ষ জনশক্তি দরকার। সুতরাং তাদের প্রয়োজন আছে, কিন্তু তাদের প্রয়োজনীয়তাটাকে যুগোপযোগী করে সাজিয়ে নিতে হবে। প্রশিক্ষণ কোর্সটাকে আবার নতুন করে সাজাতে হবে। একই কথা নিমকোর ক্ষেত্রেও প্রযোজ্য। তো এগুলো আমরা বিবেচনায় নিয়েছি এবং বিবেচনায় নিয়েই একটা সুপারিশ করা হবে। সেক্ষেত্রে দু একটা সুপারিশ আমরা জানতে পারি কিনা? আগাম কোনো সুপারিশ বলা যৌক্তিক হবে না, উচিত হবে না, কারণ সরকারের কাছে এটা এখনো জমা হয়নি। আপনাদের কমিশনের সুপারিশের মূল ফোকাস কি থাকছে এবং কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? আমি আগেই বলেছি যে দেশে গণতন্ত্র এবং আইনের শাসনের উপযোগী গণমাধ্যম যাতে থাকে, সেরকম পরিবেশ তৈরি, সেরকম গণমাধ্যম গড়ে তোলার জন্য একটা বাস্তবতা তৈরি করা, সেটাই হচ্ছে মূল কাজ। এখানে আমাদেরকে লক্ষ্য হিসাবে ঠিক করে দেওয়া হয়েছে যে স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম হতে হবে। স্বাধীন, বস্তুনিষ্ঠ, শক্তিশালী গণমাধ্যম কোথায় দরকার হয়? একটা স্বৈরাচারী শাসনে দরকার হয় না, বা স্বৈরাচারী শাসনে সেটা সেভাবে কাজ করতে পারে না। এটা দরকার হয় গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে ভাইব্রেন্ট করার জন্য, উজ্জীবিত করার জন্য। সেই কারণে একটা প্রাণবন্ত, দায়িত্বশীল সংবাদ মাধ্যম, গণমাধ্যম
প্রয়োজন, সেই লক্ষ্যেই আমাদের সংস্কারের সুপারিশগুলো থাকবে। আপনারা প্রায় 4.5 মাস কাজ করেছেন এবং এর মধ্যে আপনারা 4.5 মাস নয়, আমাদের প্রথমে 90 দিন, তারপরে 30 দিন, সব মিলিয়ে 4 মাস 4 সময় মাস। দিয়েছিল। আমরা 4 মাস পূর্ণ হওয়ার আগে 10 দিন আগেই চেষ্টা করছি এটা দিয়ে দেওয়া। এখন এই সময় আপনারা অংশীদারের সাথে কথা বলেছেন, ঢাকার বাইরে গিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, অনেকের সাথে কথা বলেছেন। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের মানে গণমাধ্যমের বর্তমান চিত্রটা কেমন দেখতে পেয়েছে? আমি বলবো যে এটা খুব নৈরাজ্যপূর্ণ, নৈরাজ্যজনক। এখানে কোনো সুষ্ঠু প্রতিযোগিতা নেই। এখানে যারা বাজারে নানানভাবে প্রভাবিত করতে পারেন, তারা প্রভাব খাটিয়ে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। আবার এখানে সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীদের কাজের ক্ষেত্রে আমি আগেই আলোচনায় বললাম যে তাদের নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, এটার মধ্যে তারা কাজ করছে। আবার সংবাদপত্র যারা বা সংবাদপত্র, টেলিভিশন, রেডিও যাই বলেন, যারা মালিক, তাদের কোনো জবাবদিহিতা নেই। এই যে সরকার পরিবর্তন হলো, কোনো মালিক কিন্তু পরিবর্তন হয়নি, খুব কমই, একটা দুইটা হাতে গোনা মালিকরা তাদের জায়গায় ঠিকই আছেন, কিন্তু তারা দ্রুত নিউজ রুমগুলোর নেতৃত্ব চেঞ্জ করার চেষ্টা করেছেন, নেতৃত্বে পরিবর্তন আনার চেষ্টা করেছেন। উদ্দেশ্য হচ্ছে যে নতুন রাজনৈতিক শক্তি যাদের উত্থান হওয়ার সম্ভাবনা আছে, কিংবা বিরোধী দলে যারা ছিল শক্তিশালী, তাদের সাথে কিভাবে একটা লিয়াজো করে নিজেরা নিজেদের স্বার্থটাকে অক্ষুণ্ণ রাখতে পারে। তো এটা তো কোনো সুস্থ স্বাভাবিক চর্চা নয় যে আপনি যে যখন ক্ষমতায় থাকবে তার সাথে তাল মিলিয়ে আপনার প্রতিষ্ঠান চালাবেন এবং সেখানে কোনো বহুমত থাকবে না, বৈচিত্র্য থাকবে না, বিতর্ক থাকবে না, নিরপেক্ষতা থাকবে না, সব মতের প্রতিফলন থাকবে না। এটা তো গণমাধ্যমের কাছে প্রত্যাশিত না। আপনি যেটা বলছেন, আসলে আমরা তো বলা হয় যে আমরা গণমাধ্যম হচ্ছে ফোর্থ স্টেট। সেক্ষেত্রে আসলে আমরা স্বাধীনতার দিক দিয়ে কি আসলে সেই জায়গায় আছি? এটা তো আমার বলার জন্য অপেক্ষা রাখে না। আপনি আন্তর্জাতিক সংগঠনগুলোর যে রেটিং, সেটা দেখুন। বাংলাদেশ স্বাধীন বা মুক্ত গণমাধ্যম সূচকের বাংলাদেশের অবস্থান কোথায়? 165তম, 180টা দেশের মধ্যে। তারপরে কি আমার বলার অপেক্ষা রাখে যে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা কোন পর্যায়ে? একটা কথা বলা হয় যে আসলে মানে আমাদের বিশেষ করে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম যে বলা হয় যে বাতাবি লেবু সেই চাষের মানে ফলন ভালো, এটা তাদের একটা আইডিওলজি প্রচারণা, মানে হচ্ছে তারা সরকারের বাইরে কোনো প্রচারণা যেতে চায় না। এবং এটা হচ্ছে হয়তো স্বায়ত্তশাসন না থাকার কারণে হয়তো বা আমরা এটা দেখি যে সরকার ক্ষমতায় তার গুণগানেই ব্যস্ত থাকে। এবং এমন হয় যে পুরো তাদের 15 মিনিটের নিউজ টাইম হলে আপনার 12.5 মিনিট যায় আছে সরকারের গুণগানে, আর 3 মিনিট আছে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা তারা হয়তো তারা প্রচার করে। আসলে এই জায়গা থেকে আপনাদের রেডিও এবং টেলিভিশনের স্বায়ত্তশাসন দেওয়া বা তাদের আরো সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কোনো সক্ষমতা বৃদ্ধির প্রশ্ন তো আছেই, কিন্তু যেটা আপনি গোড়াতেই বললেন যে স্বায়ত্তশাসনের প্রশ্ন এর আগেও আলোচনা হয়েছে। বাংলাদেশে গত যদি 40 বছরের কথা বলি, 1991 সাল থেকে হিসাব করি, 40 না 35 বছর হবে। এই 35 বছর ধরে বাংলাদেশে কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত্য আছে এই একটা প্রশ্নে। সবাই কিন্তু বলেছে যে তারা রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন চায়, কিন্তু রেডিও টেলিভিশন স্বায়ত্তশাসন পায়নি। এখন এই জাতীয় ঐক্যমত্য বাস্তবায়নের রাস্তা তো আমাদের খুঁজতে হবে। দেখি আমরা কি করতে পারি। আমাদের তো রাষ্ট্রীয় প্রচার মাধ্যম তিনটেই আমরা বলতে পারি, যে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং সংবাদ সংস্থা, যেটা আর কাছে এই তিনটে আসলে তো এখন যুগের পরিবর্তনে আসলে বাংলাদেশ বেতারের একটা ধরনের ডিমান্ড অন্যরকম হয়েছে, বা মানুষের কাছে তার চাহিদা কমে গেছে। বা বাসসেও আমরা যা দেখি, আমরা যে রিপোর্টার যা দেখি, আসলে তাদের যে প্রচারের যে ইস্যুটা আসলে কতটা জনকল্যাণে আছে বা কতটা দেশের উপকারে আছে, সেটা আমরা জানি না। আসলে এই তিনটা প্রতিষ্ঠানকে সমন্বিত করা বা এই তিনটা প্রতিষ্ঠানের জায়গা থেকে আপনারা ভিন্ন কিছু ভাবছেন? বাংলাদেশ সংবাদ সংস্থা যে মূল সমস্যা, সে মূল সমস্যা হচ্ছে যে বাংলাদেশ সংবাদ সংস্থা আপনার সরকারের যে বক্তব্যগুলো, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর, সেখানকার তথ্য কর্মকর্তারা যা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকরা তাই করেন। এর বাইরে কিছু নাই, একই, কোনো পার্থক্য পাবেন না আপনি খুব বেশি। আবার বাংলাদেশ সংবাদ সংস্থা
এটা যখনই রাজনৈতিক সরকার পরিবর্তন হয় তখন সেই সরকারের অনুগত বা সেই সরকারের কাছের সাংবাদিকদের চাকরির জায়গা হয়ে যায়। এটাই একমাত্র প্রতিষ্ঠান যেটা সাংবাদিকের চেয়ে অসাংবাদিক কর্মচারীর সংখ্যা বেশি। এটা একটা সংবাদ প্রতিষ্ঠান। এটাতে এভাবে চলতে পারে না। এটার কোনো প্রাসঙ্গিকতা তারা ধরে রাখতে পারে না। সুতরাং তাদেরকে আবার প্রাসঙ্গিক হতে হবে। এখন সেই প্রাসঙ্গিক তারা কিভাবে হতে পারে সেটার পথ আমাদের খুঁজে বের করতে হবে। দেখা যাক আমরা কি করতে পারি। আমাদের গণমাধ্যমের বড় একটা আমাদের আয়ের সোর্স হচ্ছে বিজ্ঞাপন, এবং সরকারি বিজ্ঞাপনের উপর সবার নজর থাকে, বিশেষ করে মধ্যম শ্রেণীর যারা গণমাধ্যম। এবং এই 15 বছর না, আরো আগে থেকেই আমরা বলতে পারি যে সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা বৈষম্য আছে, এক ধরনের একটা স্বতন্ত্রতা আছে। আপনি যেটা শুনতে বলেন পলিটিক্যাল একটা ইস্যু আছে, যে যে বা যারা সরকারের কাছে তারাই বিজ্ঞাপন পায়, অন্যরা বঞ্চিত হয়। সেক্ষেত্রে আসলে বিজ্ঞাপনের যে সুষম বন্টন বা সমন্বয় করা, বা কেউ পাবে কেউ পাবে না, এই জায়গা থেকে বেরিয়ে আসার ব্যাপারে আপনাদের অবশ্যই এই বিষয়ে সুপারিশ থাকবে, এবং এই বিজ্ঞাপন নিয়ে যে কারবারটা হচ্ছে এই কারবারটার বিজ্ঞাপনের প্রতিযোগিতার কারণেই কিন্তু আসলে সংবাদপত্রের প্রচার সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। ঢাকা শহরে এখন আমাদের যে ঘোষিত প্রচার সংখ্যা আছে সরকারের তালিকায় লেখা কোন পত্রিকার কত প্রচার সংখ্যা, তাতে 1,30,00,000 ওপরে কাগজ বিক্রি হয়। তাহলে আপনি চিন্তা করেন যে ঢাকা শহরের জনসংখ্যা যা, তাদের তো প্রতিটা দুধের শিশুকেও একটা করে কাগজ কিনতে হবে দৈনিক, তা নাহলে তো এই প্রচার সংখ্যা হয় না। তো এই যে বাড়িয়ে দেখানো হয়, এটা দেখানো হয় বিজ্ঞাপন পাওয়ার জন্য। কারণ একটা নির্দিষ্ট স্কেল পার হলেই প্রচার সংখ্যায় তার বিজ্ঞাপনের রেট বাড়ে, বিজ্ঞাপনের রেট বাড়লে পয়সা বাড়ে। সেই প্রতিযোগিতাটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে, এবং এখানে দুর্নীতি আছে। এই দুর্নীতি শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের না, সরকারি কর্মকর্তারা অবশ্যই দুর্নীতিতে জড়িত একটা বড় পার্ট, কিন্তু এর সাথে আরও অনেকেই জড়িত। সংবাদপত্রের কর্তৃপক্ষ জড়িত, আবার ইউনিয়নগুলোও জড়িত। এটা হলো দুঃখজনক সত্য। আপনি যে বললেন যে প্রচার সংখ্যা বাড়িয়ে দেখানো হয় 1,30,00,000, আপনার কি আপনাদের জায়গা থেকে জরিপ বা কোনো তথ্য নিশ্চিত করেন আসলে বাংলাদেশের রিয়েল প্রচার কত? আমরা সমস্ত কিছুই যা বলবো এই কমিশনের রিপোর্টে প্রত্যেকটা বিষয় তথ্যভিত্তিক হবে, প্রত্যেকটা বিষয় সাক্ষ্য ভিত্তিক হবে। প্রমাণ নাই এমন কোনো তথ্য কথা আমাদের প্রতিবেদনে থাকবে না। আপনারা, আমি আগে যেটা বলছিলাম যে আপনারা অংশীজনের সাথে মিটিং করেছেন, এবং মাঠ পর্যায়ে ভবিষ্যৎ সাংবাদিকের সাথে কথা বলেছেন। সেক্ষেত্রে আসলে অংশীজনেরা মানে গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে তাদের কোনো সাজেশন ছিল, বা তারা কোনো কি দেখতে চায় গণমাধ্যম? তারা অবশ্যই স্বাধীন সংবাদ মাধ্যম দেখতে চায়, কিন্তু সেই স্বাধীন সংবাদ মাধ্যম বলতে আবার এমন নয় যে তার কোনো দায়িত্বশীলতা থাকবে না, দায়িত্বহীন হবে। হলুদ সাংবাদিকতা তারা দেখতে চায় না, সেটাও কিন্তু মনে রাখার প্রশ্ন। তারা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি দেখতে চায় না, তারা ব্যবসায়িক স্বার্থে পক্ষপাত দেখতে চায় না। সেই কারণে আমরা যে জনমত যাচাই করেছি, সারা দেশে কিন্তু একটা জনমত সমীক্ষাও হয়েছে, জরিপ। আর আমরা যত কনসালটেশন করেছি মত বিনিময় যতগুলো গ্রুপের সাথে, সব জায়গাতেই এই অভিমতগুলোই এসছে। সেগুলো বিবেচনায় নিয়েই আমাদের প্রতিবেদন তৈরি হবে এবং সুপারিশ মানা তৈরি হবে। গণমাধ্যমের নিবন্ধনমূলক আইন আসলে গত 15 বছর আইসিটি অ্যাক্ট, তারপর ডিজিটাল অ্যাক্ট, আমরা যেটা গণমাধ্যম যখন একটা বিরুদ্ধে দাবি করে তখন সংশোধনের নামে ওইটাকে আরো হার্ড করা হয়েছে, আমরা যেটা দেখছি আরো নিবন্ধনমূলক করা হয়েছে। আর সর্বশেষ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে তো আইসিটি অ্যাক্ট বাতিল করার একটা ঘোষণা দিয়েছে। আপনারা এই জায়গায় কোনো সুপারিশ করছেন কিনা যে নিবন্ধনমূলক যে আইনটা আছে, গণমাধ্যমের একাধিক আইন আছে, সেই আইনগুলো মিডিয়া ফ্রেন্ডলি করার ব্যাপারে কোনো সুপারিশ করছেন? অবশ্যই অনেকগুলো আইন আছে, একটা নয়, অনেকগুলো আইন আছে যে আইনগুলো সাংবাদিকতার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এবং সাংবাদিকদের বিপক্ষে কাজ করে, সাংবাদিকদের কাজের পথে প্রতিবন্ধক। শুধু আইন না, সরকারের কিছু নীতিমালাও আছে যে নীতিমালাগুলো সাংবাদিকতাকে, স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে। সেসব বিষয়ে আমাদের সুস্পষ্ট সুপারিশ থাকবে। বিগত সময়, বিশেষ করে গত 15 বছরে আমরা সম্পাদক থেকে শুরু করে একেবারে মানে প্রফেশনাল সাংবাদিকতা শুরুতে আসছে এমন ব্যক্তিদেরও দেখছি যে জেল জরিমানার শিকার হতে হয়েছে। মানে সম্পাদকও হয়েছে, একেবারে যে ছেলেটা গতকাল ঢুকেছে এরকম ক্ষেত্রেও ঘটেছে।
সেক্ষেত্রে আসলে আপনারা গত 15 বছরের যে চিত্র দেখছেন সেই চিত্র প্রেক্ষাপটে আপনারা কোনো সুপারিশ করছেন যে বা চিত্র দেখছেন? আমরা বলছি যে যারা নিবর্তনমূলক মামলায় হয়রানির শিকার হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, যে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। আপনারা তো একটা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দিয়ে এটা উদ্ধারে করে বলছি যে আমরা একটা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান আমাদের গত 12 আপনাদের সম্পাদক সে কথা বলে গেছেন কমিশনে, এবং কমিশনের রিপোর্টে তার উল্লেখ থাকবে। আপনি যেটা বলছিলেন যে সার্কুলেশন নিয়ে আবার একটা বলি যে আসলে ডিএফসি শেষ করতে হবে কিন্তু আর 5 মিনিট 5 মিনিট না, 1 মিনিটে শেষ করেন প্লিজ। আপনারা কত স্পেস দেবেন? এক পাতা তো আর করবেন না। এক কথাই দেবে আমাদের So- টার্গেট এরকমই যে আপনার ফার্স্ট পেজে এনে তারপরে ফুল একটা পেজ দিব সার্কুলেশন এবং মিডিয়া তালিকা পুরো সিরিয়াল যেটা 1-2 দিন আমাদের সিরিয়াল বলি এবং বিজ্ঞাপন নিয়ে অসন্তোষ গণমাধ্যমে আছে, গণমাধ্যম কর্মীদের মধ্যে আছে, এটা নিয়ে বিভিন্ন সময় ফেসবুকেও ভাইরাল হয়। এইটা নিয়ে আসলে আপনারা কোনো আলাদা পদক্ষেপের কথা বলছেন? আমরা বলবো যাতে এটা ট্রান্সপারেন্ট হয়, এটা অ্যাকাউন্টেবল সিস্টেম হয় এবং ভেরিফায়েবল হয়, যাচাইযোগ্য হয়। যেই সংখ্যার কথা বলা হয় সেই সংখ্যাটা সঠিক কিনা সেটা যাচাইযোগ্য করা হবে, যে কোনোভাবেই হোক এটা যাচাইযোগ্য করা হবে এবং বিশ্বাসযোগ্য হতে হবে। এমনিতে আইপিটিভি যারা সংবাদ তারা প্রচার করতে পারবে না বলে তারা যখন সরকারের কাছ থেকে অনুমোদন নেয়, আবার টেলিভিশনগুলো তো তারা তাদের জন্য সংবাদ প্রচার করতে না পারে, বিরোধিতা আছে। ওদের মধ্যে একটা অসন্তোষ যে ওরা সংবাদ প্রচার করলে ওদের ভিউ কমে যাবে বা এরা প্রচার করলে টেলিভিশন কেউ দেখবে না। এই জায়গা থেকে আপনারা কোনো সমন্বয়ের চিন্তা করছেন কিনা? আবার তারা হচ্ছে অনেক সময় ডিসইনফরমেশন নিউজ ইনফরমেশন অভিযোগ থাকে, তাদের জবাবদিহিতার জায়গাটা কম। সেই জায়গা থেকে আপনারা টেলিভিশন এবং আইপিটিভি যেটা বলি মানে ডিজিটাল ভার্সন, সেক্ষেত্রে আপনাদের নিউজ দেখেন, দুইটা কিন্তু বিষয় মানে আমাদের পার্থক্য করতে হবে স্পষ্টভাবে, যে একটা হচ্ছে সংবাদ ভিত্তিক পোর্টাল আর একটা হচ্ছে ব্যক্তির উদ্যোগে গঠিত যে কোনো পোর্টাল। এই দুইয়ের মধ্যে তফাৎ করতে হবে। গণমাধ্যম হিসাবে স্বীকৃত যে পোর্টাল, সেই পোর্টালের নিশ্চয়ই সব ধরনের সংবাদ দেওয়ার অধিকার আছে এবং সেই অধিকার সংরক্ষণ করা উচিত বা সেই অধিকারের পক্ষেই বলা উচিত। কিন্তু আমি একটা ব্যক্তি কিংবা যে কোনো একটা কোম্পানি, আমি এটা প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠান নেই, আমার এখানে কোনো সম্পাদনার সিস্টেম নেই, আমার এখানে সম্পাদক নেই, আমি যা খুশি পেলাম আর সেটাকে নিউজ বুলেটিন হিসাবে চালিয়ে দিলাম, সেটাও আবার গ্রহণযোগ্য না। সুতরাং এখানে একটা সিস্টেম, একটা নিয়ম দাঁড় করানোর প্রশ্ন আছে এবং সেই নিয়মটা হচ্ছে যে আপনি অন্য আর 10টা গণমাধ্যম প্রতিষ্ঠানের মতন প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন কিনা। যদি অন্য আর 10টা প্রতিষ্ঠান নিউজ বুলেটিন করতে পারে, যদি অন্য 10টা নিউজ প্রতিষ্ঠান খবর প্রকাশ করতে পারে, তাহলে ওই গণমাধ্যম যে স্বীকৃত গণমাধ্যম হবে তারও সেই অধিকার থাকা উচিত। অনলাইন পোর্টালের ক্ষেত্রে এখনো তারা সরকারি বিজ্ঞাপন পায় না এবং তারা সরকারি বিজ্ঞাপনের আওতাভুক্ত এখনো হয় না। এবং অনলাইন পোর্টাল নিয়ে বিতর্কও আছে, যেটা আপনিও শুরুতে বলছিলেন। সে জায়গা থেকে আপনাদের স্পেশাল কোনো সুপারিশ থাকবে কিনা অনলাইন পোর্টাল? কারো ব্যাপারেই আমাদের কোনো স্পেশাল সুপারিশের প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে আমরা চাই স্বচ্ছতা, ন্যায্যতা এবং একটা সমান প্রতিযোগিতার, সুষম প্রতিযোগিতার ক্ষেত্র। এখানে যাতে কেউ একতরফাভাবে কোনো সুযোগ নিতে না পারে। আপনারা একটা জরিপ করেছেন এবং জরিপের তথ্য আমাদেরকেই সরবরাহ করেছেন, আমরা রিপোর্টও করেছি। আপনার জায়গা থেকে জরিপটা যদি মূল্যায়ন করতেন, জরিপটা কিভাবে করেছেন এবং জরিপের গ্রহণযোগ্যতা ওভারঅল মূল্যায়ন? আমার কাছে তো মনে হয় যে এই জরিপ অত্যন্ত মূল্যবান একটা জরিপ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে জাতীয় পর্যায়ে কখনো সরকার কোনো ধরনের মিডিয়া সার্ভে করেনি। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা, গণমাধ্যমের প্রতি আস্থা, কোন গণমাধ্যম মানুষ পছন্দ করে বা তার উপরে নির্ভর করে, এগুলো কোনো কিছু কোনোদিন যাচাই হয়নি। সেদিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অংশীজনদের কাছ থেকেও একই রকম প্রত্যাশার কথা শুনেছিলাম। যেমন FM রেডিওর মালিকরা যখন এখানে এসেছিলেন, তারা বলেছিলেন যে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ হবে, আমরা এটার ডাটা এবং এটার বিস্তারিত জানতে চাই। টেলিভিশনের যাদের সাথে কথা হচ্ছে তারা বলেছেন তারা জানতে চান। বিজ্ঞাপন এজেন্সির লোকেরা বলেছেন যে এই ধরনের সমীক্ষা প্রয়োজন। যারা অংশীজন আরও আছেন, সংবাদপত্রের লোকেরাও বলেছেন।
দাতা সংস্থার লোকজন বা বিদেশি যে সমস্ত বন্ধুরা আমাদের আছেন তারা এসে বলেছেন, সিভিল সোসাইটির যারা আছেন তারা বলেছেন যে এই ধরনের একটা সমীক্ষা প্রয়োজন। সেই প্রয়োজন এই প্রথমবারের মতো গণমাধ্যম কমিশন মেটাতে সক্ষম হয়েছে। সেদিক থেকে তো আমি মনে করি যে এটা অত্যন্ত মূল্যবান একটা কাজ হয়েছে। এটা করা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রফেশনালি করেছে, পেশাদারিত্বের সাথে করেছে, এবং সেখানে কোনো ধরনের কারো বাইরের হস্তক্ষেপ ছিল না, সরকারের কোনো, অন্য কোনো এজেন্সির নয়, এমনকি আমাদেরও না। আমরা শুধু বলে দিয়েছি যে আমরা কি চাই, আমরা কি কি জিনিস জানতে চাই মানুষের কাছ থেকে, এবং সেই অনুযায়ী তারা সেটা করেছে, অত্যন্ত পেশাদারিত্বের সাথে করেছে। বাড়ি বাড়ি গেছে, এবং এই বাড়ি বাড়ি যাওয়াটা এনশিওর করার জন্য প্রত্যেককে যে ট্যাব দেওয়া হয়েছে সেই ট্যাবে জিপিএস ট্র্যাকার বসানো ছিল, যে কেউ যাতে ঘরে বসে ডাটা তৈরি না করে, ম্যানুফ্যাকচার না করে, বাড়ি বাড়ি যে লোকের মতামত নিয়ে তারপরেই যেন তথ্যটা দেয়, এবং সেই তথ্যের ভিত্তিতেই এই সমীক্ষার ফলাফল। আপনারা কাজ করছেন 4 মাস, 3 মাস বিল্ডিং, এটা আপনাদের একটা, আমি মনে করি, সন্তান তৈরি করছে, এবং হয়তো আগামীকাল একদিন পরে আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তুলে দেবেন, তখন এটা সরকারি সম্পত্তি করে দিতে হবে। কিন্তু আসলে এটা কতটা বাস্তবায়ন হলো, কতটা হলো না, আপনাদের যে জায়গা থেকে, যে অনুভূতি থেকে তৈরি করছে, সেই জায়গাটাকে আপনারা তদারকি করবেন কিনা, বা এই ধরনের কোনো সুযোগ আপনাদের আছে? কমিশন তো আর থাকবে না, সুতরাং কমিশনে তদারক করার প্রশ্ন আসে না। গণমাধ্যম সংস্কার কমিশন থাকবে না, সরকার হয়তো নতুন কোনো কমিশন করবে, বা সরকার হয়তো নতুন কোনো কর্তৃপক্ষ করবে যারা এগুলো দেখবে। তাছাড়া এটা হয়তো যে সংস্কার বাস্তবায়নের জন্য যে একটা কোঅর্ডিনেশন কমিশন হয়েছে, সমন্বয় কমিশন, সেই সমন্বয় কমিশনের ঘাড়েও পড়তে পারে এর দায়িত্ব, সেটা সরকারের সিদ্ধান্ত, আমরা জানি না। আমরা যেটা বলতে চাই এবং আমরা যেটা আশা করি সেটা হলো যে এটা বাস্তবায়িত হবে, এই সরকার করবে এবং এরপরে নির্বাচিত সরকারও করবে। কারণ আমরা এমন কিছু বলছি না যেটা নিয়ে রাজনৈতিক বিতর্কের কোনো অবকাশ আছে, আমরা এমন কিছু বলছি না যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে ঠেলাঠেলি করতে পারে। আমরা যেগুলো বলছি সেগুলো রাজনৈতিক দলগুলোও কিন্তু বলেছে, আমাদের কাছে লিখিতভাবে বলেনি, কিন্তু তারা তাদের যে প্রকাশিত ঘোষণা, সেই ঘোষণার মধ্যেও আছে যে তারা সাংবাদিকদের সুরক্ষা দেবে, তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কি কি করবে। আপনি বিএনপির 31 দফা পড়ে দেখেন, আপনি জামাতে ইসলামের বক্তব্য পড়ে দেখেন, আপনি এবি পার্টির বক্তব্য পড়ে দেখেন, একমাত্র নিষিদ্ধ মানে যারা এখন পলাতক সেই দল ছাড়া আর যারা বাইরের দলগুলো আছে সেই দলগুলোর বক্তব্যগুলো পড়ে দেখুন। আপনাদের এমনিতে ওভারঅল মানে মোট সভা করেছে কতগুলো? আমরা প্রায় 54টা সভা করেছি, এবং আমাদের এই সভায় অ্যাটেন্ডেন্সের পরিমাণ 1400। আপনার তরফ থেকে কিছু বলতে চান কিনা, যে আমি যে কাজটা করলাম সেই জায়গা থেকে আপনার কোনো অনুভূতি প্রকাশ করবেন? অনুভূতির কিছু নেই, আমরা কাজটা করেছি, আমরা আশা করি যে আমাদের এই কাজটা অর্থবহ হবে, এই কাজটাকে সরকার বাস্তবায়ন করবে, এর অংশীজনরা এটাকে গ্রহণ করবে। আমাদের লক্ষ্যই ছিল অংশীজনদেরকে সঙ্গে নিয়ে কাজটা করা, এবং আমরা সেটা চেষ্টা করেছি। আমাদের এখানে সম্পাদকরা আছেন, মালিকদের প্রতিনিধি আছেন, সাংবাদিকরা আছেন, মাঠের সাংবাদিকরা আছেন, একেবারে মফস্বলের সাংবাদিকও আছেন, এখানে নারীর প্রতিনিধিত্ব আছে, এখানে সংখ্যালঘুর প্রতিনিধিত্ব আছে। আমি বলবো সরকার যতগুলো কমিশন করেছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক কমিশন, এবং সেই কমিশন চেষ্টা করেছে সবাইকে সাথে নিয়ে সবার মতামতকে বিবেচনায় নিয়ে একটা সামনের এগোনোর পথ নির্ধারণ করা। আশা করি সরকার সেটা গ্রহণ করবে এবং সবাই সেটা বাস্তবায়নে তৎপর হবে। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য।